রাজধর্ম উনি জানেন না, উনি জানেন শুধু ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত দলীয় কর্মীদের সংরক্ষণ এবং শ্রীবৃদ্ধি। হরিশ মুখার্জি রোডে আমি জন্ম থেকে ওখানে বড় হয়েছি, সিকিউরিটির নাম করে পুরো ফুটপাত দখল করে রাখা হয়েছে। তার স্বার্থে কিসের সিকিউর? এই রাজ্যের প্রশাসনটাকে দুর্ভাগ্যজনকভাবে সম্পূর্ণভাবে বেআইনি কাজে ব্যবহৃত হচ্ছে। যাদের জীবন নিয়ে এত আতঙ্ক, তাদের রাজনীতি না করাই ভালো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুখ্যমন্ত্রী নিজের ভাইয়ের বাড়ি দখল করে নিল এই রাজ্যের পুলিশ, এবং ওখানে পুলিশ ক্যাম্প হবে কালীঘাটের ওই বাড়িতে। তার আগের দিনই ভাইজিকে দেখা গেল পুরসভার লোকেদের কার্যত আটকাতে বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে। রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী, কিভাবে দেখছেন বিরোধীরা? আর এই নিয়ে কথা বলতে আপনার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রথমে স্যার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। পুলিশি অ্যাকশন, মুখ্যমন্ত্রীর ওই নবান্ন থেকে ঘোষণার পর নিজের ভাইয়ের বাড়ি দখল করলেন পুলিশ। না, দেখুন, আমি ওই দিন ঘোষণার পরেই বলেছিলাম যে মমতা কি তৃণমূল কংগ্রেসের লোকেরা যে সমস্ত সরকারি জমি দখল করে বসে আছেন সরাতে পারবেন? ওর বাড়ির পাশে দখল করা, আমি ঠিক নির্দিষ্টতে বলেছিলাম, সেগুলো কি সরাতে পারবেন? এখন মুখ রক্ষার ক্ষেত্রে সেটা হয়তো তিনি করেছেন, আর খানিকটা বাবুনের বিরুদ্ধে বোধহয় কিছু ক্ষোভ আছে, এই জন্যই করেছেন, এছাড়া কিছু না। রাজধর্ম উনি জানেন না, উনি জানেন শুধু ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত দলীয় কর্মীদের সংরক্ষণ এবং শ্রীবৃদ্ধি। রাজধর্ম টর্ম বলে এইসব কথা দিয়ে ওকে আলোকিত করার কোনো প্রয়োজন নেই। আপনার মনে হচ্ছে এটা ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থেকে এই সিদ্ধান্ত নেওয়া? হতে পারে ভাইয়ের সঙ্গে হয়তো ব্যক্তিগত বিরোধ কিছু আছে, ইতিপূর্বে আমরা শুনেছি এরকম কথা। আর বিরোধ না থাকলেও সে অন্তত পক্ষে চক্ষু লজ্জার খাতিরে করতে হয়েছে। 35, 36, 700 আছে, বাদ দিয়ে একটা করে অন্তত পক্ষে লোককে বলতে পারবে এই তো আমি করলাম, আর কিছুই না। আপনারা বারংবার 36টা প্লট, যেটা আপনার কথাতে উঠে এলো, বারবার এটা নিয়ে অভিযোগ করেন। গণশক্তিতে এটা নিয়ে লেখা হয়েছিল আপনাদের পার্টির মুখপাত্রতে, তাহলে সেই নিয়ে আপনারা? না, সেগুলো তো বেআইনি ভাবে তারা দখল করেছেন, লোককে ভয় দেখে তুলে দিয়েছেন, কম টাকা তুলে দিয়েছেন, সেটা আছে। 35টা কেন, সে 100টা প্লটের মালিকও হতে পারে। আমাদের তা নিয়ে বক্তব্য না, আমাদের বক্তব্য এই অর্থের উৎসটা কোথায়? এত যে সম্পদ তিনি করেছেন, তার উৎসটা কোথায়? এই উৎসটাই জানা দরকার। আমি তো বলি তার শ্রীবৃদ্ধি হয়েছে চিটফান্ডের টাকায়, তিনি মুখ্যমন্ত্রী হচ্ছে চিটফান্ডের টাকা, উৎসটা আমি বলে দিলাম, কিন্তু বাদবাকি এই যে হলো তার উৎসটা কোথায়? না, আপনি কি তাহলে এই স্টেপটাকে সাধুবাদ জানাচ্ছেন কোথাও? আমি খুব সাধুবাদ জানাবো যদি আমি দেখি সংগতভাবে এই ব্যবস্থার ধারাবাহিকতা তিনি বজায় রাখতে পারেন। গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় ফুটপাত জুড়ে তৃণমূলের নেতারা মন্দির করেছেন, মাজার করেছেন, এবং আরো কি ভাবে দখল করে রেখেছেন। একদিন যদি সার্ভেতে আমার সঙ্গে আপনারা বেরোন, আমি দেখিয়ে দিতে পারি। রাস্তা জুড়ে তৃণমূলের পার্টি অফিস ছাউনি করে। কেন হরিশ মুখার্জি রোডে আমি জন্ম থেকে ওখানে বড় হয়েছি, সিকিউরিটির নাম করে পুরো ফুটপাত দখল করে রাখা হয়েছে। কার স্বার্থে? কিসের সিকিউরিটি? যাদের জীবন নিয়ে এত আতঙ্ক, তাদের রাজনীতি না করাই ভালো। কোথাও গিয়ে এমপি যে সুযোগ সুবিধা পায়, আপনারা বারংবার বলেন যে কেন ওখানে ওই রাস্তাটা ব্লক? না, আমার কথা যে এমপি কি সুযোগ সুবিধা পায় না পায় আমার থেকে ভালো কেউ জানে না। সিকিউরিটি কনসার্নে বলছি। আমি নেবো কেন? আমি তারও সে ছেড়ে দিলাম, সে যা খুশি নেবে। আজকাল কেউ পেছনে বন্দুকধারী নিয়ে ঘুরতে ভালোবাসে, মনে করে তার সামাজিক সম্মান বৃদ্ধি পেলে, ও তাদের ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমি নিছক কোনো কথা বলতে চাই না। কিন্তু কথা হচ্ছে যে সাধারণ মানুষের অসুবিধে করে নিজের তথাকথিত নিরাপত্তার নামে যা হচ্ছে তা অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে, অসভ্যতা হচ্ছে। পরবর্তীকালে চোপড়া কাণ্ডের মতো একটা ঘটনা ঘটলো, গণপিটুনি একটা সামাজিক ব্যাধি নাকি, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখুন, আমি গণপিটুনি, আমি বলছি 2011 পরবর্তী সময় থেকে দেখবেন কতগুলো গণপিটুনি হয়েছে। তার কারণটা কি? তৃণমূল কংগ্রেসের গুন্ডা বদমাইশ যারা তোলাবাজি করেন, তারা জানেন যে আমাদের পেছনে মুখ্যমন্ত্রী আছেন। তার কারণে মুখ্যমন্ত্রী প্রথম, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভবানীপুর থানা থেকে একজন অভিযুক্তকে পুলিশের হেফাজত থেকে টেনে নিয়ে চলে গিয়েছিলেন, বার্তা দিয়েছেন। তারপর দেখবেন না, পুলিশরা যখন তৃণমূলীরা হামলা করে তার টেবিলের তলায় লোকায়। তৃণমূলীদের হামলায় পুলিশ খুন হয়, কিন্তু সেই পুলিশ খুনও তার বিচারে সে ন্যায় বিচার পায় না। এই রাজ্যের প্রশাসনটাকে দুর্ভাগ্যজনকভাবে সম্পূর্ণভাবে বেআইনি কাজে ব্যবহৃত হচ্ছে। রুল অফ ল বলতে যা বুঝি তা পশ্চিমবঙ্গে নেই।
এবং পশ্চিমবঙ্গে নেই, তার কারণ মুখ্যমন্ত্রী চান না। আজকে হঠাৎ তার মনে হয়েছে কেন ভান্ডার শূন্য, টাকা তুলতে হবে, টাকা তুলতে গেলে সরকারি সম্পত্তি বিক্রি করতে হবে, সরকারি সম্পত্তি বিক্রি করতে গেলে পরে দখলীকৃত সম্পত্তি থাকে তা বিক্রি হবে না, অতএব দখল সরাও। আসল লক্ষ্য হচ্ছে সরকারি সম্পত্তি বিক্রি করা, এছাড়া কিছু না। হকার নিয়ে আপনারা সে অর্থে কিছু বলছেন না, অনেক সোশ্যাল নেটওয়ার্কে লিখছে যে হকার নিয়ে বিকাশ চন্দ্র ভট্টাচার্য কিছু বলছে না, কারণ অপারেশন সানশাইন বাম আমলে হয়েছে তাই। যারা বলছেন তাদের খুব বিনয়ের সঙ্গে বলতে চাই যে তারা আসলে প্রকৃতপক্ষে হকার সমস্যাটা কেউ বোঝেন না এবং তারা না বুঝে সানশাইনের বিরুদ্ধে কথা বলেন। বাম আমলে অপারেশন সানশাইন হয়েছিল গড়িয়াহাটের ফ্লাইওভারটা তৈরি করার জন্য। আজকে অনেকে যারা বলছেন তারা ফ্লাইওভারের বেনিফিটটা নিচ্ছেন এবং সেখানে হকারদের উচ্ছেদ নয়, হকারদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। কক্সবাজারে একটা বড় হকার মার্কেট তৈরি হয়েছে। এবং আমরা যখন পুরসভা ছিলাম একটা হকার নীতি করেছিলাম, কার্যকর করেছিলাম। সেই সময় তৃণমূলের যারা ইউনিয়ন তারাও সমর্থন করেছিলেন যে রাস্তা 1/3 তারা থাকবেন, পার্মানেন্ট স্ট্রাকচার থাকবে না, কোনো স্কুল কলেজ হাসপাতাল তার গেটের আশেপাশে থাকবে না, এসব করেছিলাম, চালুও করেছিলাম। তারপর তো গোটা হরিশ মুখার্জির উর্ধে হকার বসে গেল, কারা বসিয়েছে? সুতরাং এইসব কথা বলে তো লাভ নেই। প্রশাসনিক স্তরে যদি কাজ, পুলিশকে যদি আইন মেনে কাজ করার স্বাধীনতা দেওয়া হয় তাহলে পুলিশ কাজ করতে পারে, সেটা আমরা দেখেছি। কিন্তু এ রাজ্যে পুলিশকে আইন মেনে কাজ করার অধিকার দেওয়া হয় না। তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলছেন তার মন্ত্রিসভার সদস্য সে নাকি বেআইনি জমি দখল করছে, তারপরেও তিনি মন্ত্রিসভায় আছেন। তার মানেটা কি দাঁড়ায়? যে মুখ্যমন্ত্রী চান যে তোমার মতো কৃতিমান মানুষ আমার মন্ত্রিসভায় থাকবেন এবং মাঝে মাঝে আমি বলবো তুমি জমি দখল করছো, লোককে দেখাবো বাহবা পাওয়ার জন্য। কিন্তু এই ধরনের দ্বিচারিতা আজকে যদি কোনো মানুষ বুঝতে না পারেন বা বুঝতে না চান, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল, আর কিছু না। এই হকারের বর্তমান সমসাময়িক সমস্যাটা কিভাবে সলিউশন করা সম্ভব বলে মনে হয়? বেকারিত্ব প্রবল রাজ্য জুড়ে, দেশ জুড়ে, এবং সেই বেকারিত্বকে কমাবার জন্য যে গঠনমূলক প্রক্রিয়া দরকার, শিল্প, এ রাজ্যে মমতা পরিচিত হয়ে গেছেন মোটামুটি শিল্প বাণিজ্যের ক্ষেত্রে, যে মমতা মানেই শিল্প হাটাও। সুতরাং আজকে উনি যতই শিল্প সম্মেলন করে মিষ্টি মিষ্টি খামান, তাদের দিয়ে বক্তৃতা করেন, কেউ আসবে না। হলদিয়া একসময় একটা ব্যাপক শিল্প সম্ভাবনাময় তৈরি হয়েছিল, সেখানে আমি এবার নির্বাচনী প্রচারে গিয়ে দেখলাম খাখা করছে। ওখানকার প্রবীণ মানুষেরা যাদের সঙ্গে আমার কথা হচ্ছে বলেছে এই সেখানে শিল্প ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। যদি শিল্প না হয় তাহলে বেকারিত্ব ঘটবে কি করে? আর বেকারিত্ব যদি না ঘটে তারা হকারি করবে। হকারি কেউ শখ করে করে না। একটু কোর্টের বিষয়ে ফিরি। আদালতে একজন মামলা করেছেন, 7 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং সে বিষয়ে তদন্ত যেন সিবিআই এর হাতে যায়। হ্যাঁ, আরে মহা মুশকিল। সে একজন মামলা করলেন, যেই মামলা করলেন যার বিরুদ্ধে মামলা, সে তাড়াতাড়ি তার টাকাটাকে ফেরত দিয়ে তাকে চাপ দিয়ে বললো মামলা প্রত্যাহার করো, হলো। আরেকজন মামলা করেছেন, বিচারপতি অমিতা সিনহা মামলা প্রত্যাহার করতে দেননি, ঠিক কাজ করেছেন। যে এর সঙ্গে জনস্বার্থ যুক্ত আছে, তুমি মামলা করেছো, তথ্য সামনে এসছো, দেখবো। মামলা করলেই যারা টাকা নিয়েছেন তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছেন। তার মানেটা কি করেছে পুলিশ প্রশাসন এতদিন? এগুলো আমাদের প্রত্যেককেই বুঝতে হবে। পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে লাঠে তুলে দিয়েছেন, যেভাবে মোদী গোটা দেশে করছেন উনি সেভাবে করছেন। আর একটা বিষয়, আপনি আদালতে সওয়াল করলেন আগের দিন একটা ফোন কলের রেকর্ডিং এ নিয়ে, সেটাতে সিবিআই তদন্তের দাবি করলেন। বারংবার এই বিষয়টা কোথায় গিয়ে থমকে যাচ্ছে এবং মুশকিল হচ্ছে যে, আবারও বলি, দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা অটোনোমাস নয়, তারা পিএমও দ্বারা নিয়ন্ত্রিত হন। এই সমস্ত তদন্তকারী সংস্থাকে যদি স্বয়ংশাসিত করে পার্লামেন্টের কাছে জবাবদিহি করার ব্যবস্থা করা হয় তবেই তদন্ত ঠিকমতো হবে। তা না হলে এই সমস্ত তদন্তকারী সংস্থাকে ওরা ব্যবহার করেন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। দেখেছেন না ইলেকট্রাল বন্ডে? ইলেকট্রাল বন্ডে ইডি কাউকে ধরছে, যে টাকা দিয়ে দিচ্ছে, মামলা উঠে গেল। যে বিজেপিতে জয়েন করলে পরেই সমস্ত দুর্নীতির অভিযোগ চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। কে জবাবদিহি করবে? ইডি কে বা সিবিআই কে? পশ্চিমবঙ্গে একমাত্র যেহেতু আদালতের নির্দেশে এই তদন্ত হচ্ছে তাই ওরা পালিয়ে যেতে পারছে না, আর যেহেতু আমরা ঘাড়ে চেপে বসে আছি, চেষ্টা করছি, সেই জন্যই পালাতে পারছে না, তাহলে ওরাও পালিয়ে যেত।
কাল আদালতে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি একটা সওয়াল করেছেন আপনার সহকারী, তিনি বলেছেন যে মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কমেন্ট করেছেন বলে গ্রেফতার করেছিলেন। এতে হবে না কেন? আমরা ভুলে যাচ্ছেন কেন অম্বিকেশের ঘটনা? পশ্চিমবঙ্গে প্রথম তো অম্বিকেশ মহাপাত্রের ঘটনা। সেখানে তৃণমূলের গিয়ে গুন্ডামি করে তাকে মারধর করে এফআইআর করে দিল, পরিষ্কার দিকে আমরা তৃণমূল করি, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা হচ্ছে তাই এফআইআর করা, পুলিশ তাই গ্রেফতার করে দিল। হিউম্যান রাইটস কমিশন পুলিশের ব্যবহারকে নিন্দা করেছেন, তাদের সাজা দিয়েছেন, তার বিরুদ্ধে রাজ্য সরকার অ্যাপিল করে বসে আছে, সে অ্যাপিলও খারিজ হয়ে গেছে, কিন্তু এখনো তারা আদেশ মানছেন না। ওই যে বললাম না, অপশাসনটা এমনভাবে বিস্তৃত হয়েছে যে এখন কোনো মানুষই জানেন না যে তার অধিকারটা এবং সেই অধিকারটা কি করে রক্ষা করবে। কালকে এইমাত্র আমার কাছে এসেছিলেন আপনার আসার আগে এই একদিন কোঅপারেটিভ হাউজিং সোসাইটির নিউ টাউনে, তাদের মধ্যে বিরোধ। একজন অভিযোগ করেছেন হোম সেক্রেটারির ইনফ্লুয়েন্সে পুলিশ বাধ্য হচ্ছে অন্যান্য যারা চিকিৎসক থেকে আরম্ভ করে বিভিন্ন গণ্যমান্য সামাজিক মানুষ তার বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হচ্ছে, এবং পুলিশ বলছে আমরা কি করবো, হোম সেক্রেটারি আমাদের করেছে। কাল আদালতে অমৃতা সিনহা এজলাসের রেস্তোরাঁ সোহমে যার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিল সেই রেস্তোরাঁর মালিক আইনজীবী মারফত দাবি করেছেন পুলিশ গিয়ে সেটেলমেন্টের কথা বলেছেন। একদম সেটেলমেন্ট শব্দটা আইনজীবীর মুখ থেকে বেরিয়েছে। শামীম আহমেদ নিজে বলেছেন সেটেলমেন্টের জন্য উচ্চপদস্থ হচ্ছে। তো আমি বললাম যে আইনের পুলিশকে যদি আইনের চৌহদ্দির মধ্যে কাজ করার অধিকার দেওয়া হয়, আমাদের এখানে পুলিশ অফিসাররা অতটা অযোগ্য নন, তারা করতে পারে। আমাদের তো শেষ প্রসঙ্গে আসি, প্রতি মামলা সুপ্রিম কোর্টে বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছে। ধরুন 16 তারিখ আবার শুনানির একটা বিষয় আছে, প্রাথমিক নিয়ম মামলাটা সুপ্রিম কোর্টে গিয়ে মামলাগুলো থমকে যাচ্ছে বলে অনেক মানুষ একটা হতাশার। না না, হতাশার কিছু নেই। সুপ্রিম কোর্টে মামলা হলে সময় লাগে। সুপ্রিম কোর্টে দুর্ভাগ্যজনক বলে দেশব্যাপী এখন প্রশাসন এতটাই ব্যর্থ যে সবকিছুতেই মানুষকে কোর্টে আসতে হচ্ছে, যার ফলে সুপ্রিম কোর্টও চাপ বাড়ছে, আর সুপ্রিম কোর্টও তো এই চাপের কাছে ভেঙে পড়ছে। একটা মামলা শুনানি হতে মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে। এই যে ডিএ মামলা, শুধু এখানে আমি যেখানেই যাই কোথাও না কোথাও একজন এসে বলবেন যে স্যার আমার ডিএ মামলাটা কোথায় গেল। এখন তারা ভাবছেন হয়তো আমি অপরাধ করেছি, ডিএ হচ্ছে। সাধারণ মানুষের এই মনোভাব হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট শুনতে পাচ্ছেন না বা শুনতে চাইছেন না, যাই হোক না কেন। এখানে প্রধান বিচারপতি কলকাতায় এসে বলেছেন মামলা তাড়াতাড়ি শেষ করার কথা, সেখানে ডিএ মামলা আজ থেকে এতগুলো বছর এতগুলো হিয়ারিং হচ্ছে। আপনার কি মনে হয় কোথাও গিয়ে প্রশ্নটা করা উচিত নয় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে? এটা পলিটিক্যালি মোটিভেটেড? না, এটা ঠিক নয়, কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই। এটা আমরা তো মামলা করে দেখি, তো চাপের কাছে পাচ্ছে না, চাপের কাছে পাচ্ছে না। আর আপনাদের থেকে যে এক্সপেকটেশন মানুষের থাকে, কোথাও গিয়ে আপনাদের কাছে এই প্রেশারটা কি পাহাড় সম মনে হয় এক এক সময়? না, আমরা তো সবসময় চাপের মধ্যে থাকি, আমাদের তো চাপের মধ্যেই কাজ করি আমরা, কিন্তু বিচারপতিদের তো বিচার করতে হয়, তাদের তো একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে করতে হয়। না, আমি মনে করি এর কোনো রাজনীতি ফাজনীতি নেই, এটা হচ্ছে পরিকাঠামোগত দুর্বলতা। পরবর্তীকালে ডিএ মামলার 15-16 তারিখ হিয়ারিং এ আপনি থাকবেন? আমাকে থাকতেই হবে, আমি তো পালিয়ে যেতে পারবো না, আমাকে থাকতেই হবে। শেষ প্রশ্ন, এই যে সুপ্রিম কোর্টে এতগুলো মামলা চলছে, প্রাথমিকের মামলা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা আছে, দুর্নীতি মামলা, এসএসসি মামলা, ডিএ মামলা, এগুলো শেষ কি আপনি আইনজীবী হিসেবে দেখতে পান আপনার অভিজ্ঞতা দ্বারা? না না, শেষ হয়ে যাবে, বেশি দিন যাবে। ওরাও ভাবছে কোনো রকমের যে আমি যদি পার করে দিতে পারি মামলা শেষ হবে শিগগিরই। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন যারা এত এক্সপেক্ট? আমি প্রত্যেক মানুষের কাছেই বলি যে আপনারা সকলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, এবং ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত, আইন দ্বারা সুরক্ষিত, সেভাবেই কাজ করুন। কে কি বললো, কোন দাদা কোন দিদি, তাদের কথা বিভ্রান্ত হবেন না, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে লড়াইটা করুন, এই আমার পরিষ্কার কথা।